বাসর রাতে বসে আমি আমার স্বামীকে 3টা শর্ত দিয়েছিলাম। প্রথমত, আপনি আমাকে একটা টাচ ফোন কিনে দিবেন। আর দ্বিতীয়ত, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। আমি পড়ালেখা করতে চাই, আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। তৃতীয়ত, আপনি কোনোদিন আমাকে টাচ করতে পারবেন না। আমার স্বামী তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সব শর্তই আমি মেনে নিব। এখন তুমি ঘুমিয়ে পড়ো। আমার বিয়েটা যেহেতু আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, তাই আমি তাকে মন থেকে একদমই মেনে নিতে পারিনি। যাই হোক, আমার কথা মতো সে আমাকে একটা ফোন কিনে দেয়, আমাকে মাদ্রাসায় ভর্তিও করিয়ে দেয়। সে আমাকে ফোন কিনে দিয়েছিল আর আমাকে বলেছিল, তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমার বদনাম হয়। তখন আমি তাকে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বদনাম আমি কখনোই হতে দিব না। কিন্তু এখনো আমাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি। দিনের বেলা সবার সামনে আমরা ভালোই থাকতাম, কিন্তু রাতের বেলা আমি খাটে ঘুমাতাম আর উনি নিচে ঘুমাতো। অনেক ভালো একজন মানুষ ছিল তিনি। আমি যাই বলতাম তিনি তাই শুনতেন। উনি কখনোই আমাকে ছেড়ে কোথাও যায়নি। তিনি যেখানেই যেত সবসময় আমাকে সাথে নিয়েই যেত। আলহামদুলিল্লাহ, শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বেশি ভালোবাসতো। শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক বেশি আপন করে নিয়েছিল। আমাকে নিজের মেয়ের মতোই দেখতো আমার শ্বশুর আর শাশুড়ি। তো এখনো আমার স্বামীকে আমি ভালোবেসে উঠতে পারিনি। তো আস্তে আস্তে অনেকটাই আমি আমার স্বামীর প্রতি দুর্বল হয়ে পড়তেছিলাম। দেখতে দেখতে আমাদের বিয়ের 1 মাস পার হয়ে গেছে। আমার শাশুড়ি ঘরের কোনো কাজে আমাকে করতে দিত না। আমার ননদও আমাকে কোনো কাজে করতে দিত না। আমার ননদও অনেক বেশি ভালো ছিল, একদম বোনের মতো ছিল। কখনোই ভাবতে পারি না এটা আমার ননদ। সবসময় মনে হতো আমার নিজেরই বোন। এর মাঝে সবসময় সে আমাকে বলতো, মানে আমার স্বামী প্রায় একটা কথা বলতো, আমি যদি মারা যাই তাহলে তুমি কি কান্না করবে? তখন আমি হাসতাম আর বলতাম, কেন, আমি কখনোই কান্না করব না, কারণ আপনাকে আমি এখনো ভালোবাসি না। আপনি মারা গেলে কেন আমি কান্না করব? কিন্তু ওইটা কখনোই আমার মনের কথা ছিল না, আমি তো এমনি এমনি বলতাম। স্বামী তখন আমাকে আরো বলেছিল, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি তোমার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নিও। আমি তখন আমার স্বামীকে বলেছি, আচ্ছা তাহলে সবাই মিলে কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? তখন সে আমাকে বলেছে, আচ্ছা আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি, তাহলে আমাকে তুমি মাফ করে দিও। যাই হোক, এভাবে কিছুদিন কাটার পর আমার স্বামীর গায়ে কারেন্ট লেগে সে মারা যায়। মনে হয় একটু বেশি সুখের আশা করে ফেলেছিলাম। হঠাৎ করে আমার জীবনে আবার অন্ধকার নেমে আসলো। ভেবেছিলাম আমার ইচ্ছার বিরুদ্ধে সবাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আমার স্বামীকে মেনে নিতে একটু টাইম লাগবে, কিন্তু আমার জীবনে এইভাবে যে আবার কালো অন্ধকার নেমে আসবে এটা আমি আসলে কখনো কল্পনাও করিনি। তবে ওই যে একটা কথা আছে না, সবার কপালে আসলে বেশি সুখ মেলে না। তবে যাই হোক, আমার স্বামী মারা গেছে আজকে 7 দিন হয়েছে। আমার বাবা এসে আমাকে নিয়ে যায়, আর আমি এখানে থেকেও বা কি করব? এখানে আমার স্বামী আর বেঁচে নেই, আর আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হলো। এখনো তার সুখ আমি বলতে পারিনি। প্রতিনিয়ত আমার মনে হয় সে আমাকে ডাকতেছে। বেশি ভালোবেসে ফেলেছিলাম মানুষটাকে, তার সাথে আমি অনেক অন্যায় করেছি, তাকে আমি অনেক বেশি কষ্ট দিয়েছি। কে জানতো যে সে আমাকে এভাবে ছেড়ে চলে যাবে? পরে আমার বাবা আমাকে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে আসে। দেখতে দেখতে এভাবেই 26টা দিন চলে যায়। তারপর আমি নিজেই চিন্তা করলাম যে আমি একটা গার্মেন্টসে চাকরি করব, যে টাকা দিয়ে নিজেই চলবো, সবকিছু রেডি করে চলে যাব ঢাকা। হঠাৎ করে আমার বাবা ফোন দিয়ে বলল, কালকে তোকে দেখতে আসবে, তুই রেডি থাকিস। এই কথাটা আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম না। আমার স্বামী মারা গেছে মাত্র 26টা দিন হয়েছে, আর এই কথাটা শুনে আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়লো। বাবাকে বললাম, আমি এখন বিয়ে করতে পারবো না বাবা। এখন আমার বাবা আমাকে অনেকভাবে বোঝালো, বলল দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাবে না। এখন আমি আর কোনো উপায় না পেয়ে আমি বাবার কথাটা মেনে নিলাম। বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি ওনাদেরকে আসতে বলো। এখন বাবা সবকিছু ম্যানেজ করলো। মনে হলো আজকেই আমার বিয়ে। তখন আমি বাবাকে বললাম, আচ্ছা আজকে তো শুধুমাত্র আমাকে দেখতেই আসবে, তাহলে এত কিছুর আয়োজন কেন? তখন আমার বড় বোন আমাকে বলল, ওনারা অনেক বেশি দূর থেকে তোকে দেখতে আসতেছে, ওনারা যেহেতু অনেক বেশি দূর থেকে আসতেছে তাই এত কিছুর আয়োজন করতেছি। এখানে আমার আর কিছুই বলার ছিল না, তাই আমি আর কিছুই বললাম না। তবে যাই হোক, কয়েকজন মানুষ মিলে আমাকে দেখতে আসলো। যে বিয়ে করবে তার দেখলাম 7 বছরের একটা মেয়ে আছে। 9 বছর আগে বিয়ে করেছিল, তার নাকি বউ মারা গিয়েছে। আমি প্রথমে এই বিয়েতে একদমই রাজি ছিলাম না। আমার স্বামী মারা গিয়েছে মাত্র 26 দিন হয়েছে, আমি এখনই কিভাবে আরেকজনকে বিয়ে করব? তখন আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করলো। আমার বাবা আমাকে বলতেছে, তুই যদি বিয়েতে রাজি না হোস তাহলে আমার 2 চোখ যেদিকে যায় আমি সেই দিকেই চলে যাব। তোরও তো একটা ছোট বোন আছে, ওই বোনটাও কেউ তো বিয়ে দিতে হবে। এই যদি ঘাড়ের উপরে মাসের পর মাস থাকোস তাহলে তোর ছোট বোনকে আমরা কিভাবে বিয়ে
দিব, তো তোকে বিয়ে দিতে হবে। এরপরে আমি আমার ছোট বোনের কথাটা চিন্তা করে বিয়েতে রাজি হয়ে গেলাম। পরে ওই দিনই আমাকে বিয়ে করিয়ে আমার দ্বিতীয় স্বামী তার বাড়িতে নিয়ে আসলো। কিন্তু ওই যে আমার কপালে তো আর সুখ নেই। বিয়ের পর থেকেই আমাকে শারীরিক মানসিক ভাবে অত্যাচার করা হতো। হয়তো বা আমি আমার প্রথম স্বামীর ক্ষেত্রে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, এর জন্য এখন আমি এটারই ফলাফল ভোগ করতেছি। আমি আমার প্রথম স্বামীকে অনেক বেশি কষ্ট দিয়েছি, সে মারা গেছে একমাত্র আমার কারণেই। পরে নতুন শ্বশুর বাড়িতে কিছুদিন যেতে না যেতে শ্বশুর শাশুড়ি সবার অত্যাচার আমার প্রতি বেড়েই গেল। শাশুড়ি ননদ কোনো কাজই করতো না, বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করাতো। সকালবেলার খাবার দুপুরে খেতাম আর দুপুরের খাবার রাতে খেতাম। যদি কখনো আমার স্বামীর কাছে আমার শাশুড়ি আর ননদের কোনো কথা বলতাম, তখন সে বলতো আমার মা বোন ভালো, তুই ভালো না, তুই আমার মা বোনের সাথে মিশতে পারিসনি। যখন আমি কান্না করতাম তখন আমার স্বামী বলতো আমার সামনে তুই নেকা কান্না করবি না। এরপরে কথার একটু এদিক সেদিক হলেই আমাকে ইচ্ছা মতো মাইর দিত। আমার স্বামী যেদিন আমাকে মারতো সেই দিন তো আমার শাশুড়ি অনেক বেশি খুশি হতো। সে এসে তার ছেলেকে বলতো আরো বেশি করে মার, তাহলে ওর শিক্ষা হবে। প্রথম সংসারে থাকতে পারিনি, দ্বিতীয় সংসারে এসেও ঢং শুরু করেছে। এসব কথা বলে আমার শাশুড়ি প্রতিনিয়ত আমাকে অনেক বেশি অত্যাচার করতো। আমিও আর এত অত্যাচার সহ্য করতে পারতেছি না। শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে আমি ঢাকায় যাই আমার এক ফুফাতো বোনের বাসায়। কিন্তু কিভাবে যেন খোঁজ পেয়ে আমার স্বামীও সেখানে চলে গেছে। এখানে যে সে আমার কাছে মাপ চাচ্ছে, বলতেছে আমি তোমার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তারপর তাকে মাফ করে দেই। এরপরে আমার স্বামী এবং আমি দুইজনেই গার্মেন্টসে চাকরি নেই। বেশ ভালোই যাচ্ছিল কিছুদিন। এরপরে জানতে পারলাম আমি গর্ভবতী। আর যে সৎ মেয়েটা ছিল ও ওর দাদুর কাছেই থাকতো। আমি আমার স্বামীকে বললাম আপনি গিয়ে আপনার মেয়েকে নিয়ে আসেন। তখন সে গিয়ে তাকে নিয়ে আসলো। আমি যখন 5 মাসের গর্ভবতী তখন আমার স্বামীর সাথে একটা বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়। আমার ফুফাতো বোন যখন আমার বাসায় আসছিল তখন আমি আমার ফুফাতো বোনের সাথে সবকিছু শেয়ার করেছি। আর এদিকে আমার সৎ মেয়েটা তার বাবার কাছে সবকিছু বলে দিয়েছে। তারপরে এই সব বিষয় নিয়ে আমার স্বামীর সাথে আবারও আমার অনেক ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে গিয়ে সে আমার পেটে অনেক জোরে একটা লাথি মারে। আমি 5 মাসের গর্ভবতী তখন। আমি ব্যথায় অনেক বেশি কান্না করতেছিলাম, কিন্তু ওই মানুষটা আমাকে হসপিটালে নিয়ে পর্যন্তও যায়নি। তখন আশেপাশের কিছু ভাবি আপুরা ছিল, ওনারা আমাকে ধরে হসপিটালে নিয়ে যায়। তখন ডাক্তার আমাকে দেখে বলল বাচ্চাটা এখন পর্যন্ত ভালোই আছে। এর কিছুদিন পরেই সিজার করে আমার একটা ছেলে সন্তান হয়। কিন্তু আমার প্রতি আমার স্বামীর অত্যাচার এখন পর্যন্ত কমেনি। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল, আমার আরেকটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর অত্যাচার কমলো না। প্রতিনিয়তই সে আমাকে মারধর করে। এখনো সে আগের মতোই আছে। হয়তো বা সারা জীবন এভাবেই আমাকে অত্যাচার সয়ে যেতে হবে। মাঝে মধ্যে আমার মনে হয় আমার কপালটা এত খারাপ হলো কেন। প্রথমে মাকে হারালাম, তারপর প্রথম স্বামীকে হারালাম, পরে দ্বিতীয় বিয়ে হলো, কিন্তু সেখানেও অনেক বেশি অত্যাচার। পৃথিবীতে যার মা বেঁচে নেই তার কপালে কোনো সুখও নেই। আমার মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো বা আমার কপালে এত দুঃখ থাকতো না। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারাও যদি আপনাদের জীবন কাহিনী পাঠাতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।